You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ত্রয়োদশ গল্প বলাগড়ের ভুতুড়ে বাড়ি। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ত্রয়োদশ গল্প বলাগড়ের ভুতুড়ে বাড়ি। সেদিন সন্ধ্যায় আমি আর বিষ্টুদা হরিদার চায়ের দোকানে বসেছিলাম। বুবাইয়ের মামাতো বোনের বিয়ে, তার কেনাকাটা করতে ব্যস্ত। পল্লব হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এত দিনে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। কদিন আগে বৃষ্টি হয়ে যাওয়ার পর থেকে রীতিমতো হাড় কাঁপিয়ে দিচ্ছে। তবে যত ঠান্ডাই পড়ুক, হরিদার চায়ের দোকানের আসর বসবেই। তাই আমিও সন্ধ্যা হতে না হতেই এক প্রকার কাঁপতে কাঁপতে এসে উপস্থিত হয়েছি। দেখি বিষ্টুদা আগে থেকেই এসে বসে আছে। ভালোই হলো, কেউ না থাকলে একা একা বসতে খুব অস্বস্তি হয়। ফুটন্ত চায়ের শব্দ, চামচ নাড়ার আওয়াজ শুনতে শুনতে হাঁ করে অন্ধকারের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। পল্লবটা ফোনে বলল বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এক্ষুনি হয়তো এসে পড়বে। হরিদার কাছ থেকে দুজনে 2 কাপ চা নিয়ে আলতো করে একটা চুমুক দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, বিষ্টুদা, এই প্রেতাত্মা বা ভূত এরা সবসময় এরকম আক্রমণ প্রবণ হয় কেন বলো তো? এ ধারণা সম্পূর্ণ ভুল। ওরা কিছুটা নিজেদের বাঁচিয়ে রাখতেই আক্রমণ করে বসে। আর 5টা সাধারণ প্রাণীর যেমন প্রবৃত্তি, ওদেরও ঠিক তাই। মানে ব্যাপারটা কেমন? সেটা বুঝিয়ে বলতে গেলে তো একটা ঘটনার কথা বলতে হয়। ঠিক এমন সময় পল্লব এসে উপস্থিত হলো। বিষ্টুদা, যা ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডায় গরম গরম সিঙ্গালা ভাজতে দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাছাড়া সিঙ্গালা দেখেই তোমার কথা মনে পড়লো, তাই একেবারে সবার জন্য নিয়ে এসেছি। এই নাও, পল্টুর দোকানের স্পেশাল সিঙ্গারা। পল্টু মানে পালপাড়ার মোড়ের মাথায় যে দোকানটা? হ্যাঁ, ওই যে একটা পুরনো বাড়ি আছে, সেইটার উল্টো দিকে একটা লোক চপ ভাজে, ওইটা। ও আচ্ছা আচ্ছা, এই বাড়িটা শুনছি বিক্রি হবে। হ্যাঁ, অনেক দিন ধরেই চেষ্টা চরিত্র করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমিও ব্যাপারটা শুনেছি। ওই বাড়িতে নাকি কেউ একজন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকেই ওরকম ফাঁকা পড়ে আছে। সত্যি মিথ্যে বলতে পারবো না, তবে এমন একটা ঘটনার কথা আমিও শুনেছি। আত্মহত্যা মহাপাপ। আমি আর পল্লব এতক্ষণ নিজেদের মধ্যেই বকবক করছিলাম। বিষ্টুদা চুপচাপ বসে চা খাচ্ছিল। হঠাৎ কথা শুনে আমাদের দুজনেরই লক্ষ্য বিষ্টুদার দিকে গেল। আত্মহত্যা ঘোরতর অন্যায়, বুঝলি? কেউ যদি আত্মহত্যা করে তার আত্মা কিছুতেই মুক্তি পায় না। যারা এইসব কাজ করে তারা ভাবে আত্মহত্যা করলে সব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু না, বরং যন্ত্রণা আরো ঘোরতর হয়ে ওঠে। আর মজার ব্যাপার কি জানিস? সেই আত্মা প্রত্যক্ষ করে তার মৃত্যুতে পৃথিবীর কিছুই বদলায়নি। এমন ভাবনা আমাদের মধ্যে থাকে যে আমরা চলে গেলে বুঝি পৃথিবীর অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমরা প্রত্যেকেই সমুদ্রের বুকে বুদবুদের মতো। আমাদের থাকা না থাকার কারণে কিছুই বদলায় না। তবে কাছের মানুষগুলো কষ্ট পায়, এটা তো ঠিক, তাই না? সেও সাময়িক ব্যাপার। এই যেমন ধর, হঠাৎ করে যদি আমি মরে যাই, তোরা 2-4 দিন একটু কষ্ট পাবি,
তারপর দেখবি এক সময় সব ঠিক হয়ে গেছে। আমার কথা আর মনেও পড়বে না। কি অলক্ষণে কথাবার্তা বলছো, ছাড়ো না এসব। তার চেয়ে কি একটা ঘটনার কথা বলবে বলছিলে, সেটা বলো। ও তার মানে এখন বিষ্টুদা গল্প বলবে? এই পল্লব, ওই মানে ঘটনা। বলো বলো, এই ঠান্ডায় একেবারে জমে যাবে। চুপচাপ একটা সিঙাড়া ঠোঙা থেকে নিয়ে ভেঙে মুখে পুড়ে গল্প শুরু করলো বিষ্টুদা। জনাইয়ের ঘটনা তো তোদের আগেই বলেছি, মনে আছে নিশ্চয়ই। সেই গ্রামে আমার সঙ্গে একটা কুকুর জুটেছিল, তার নাম রেখেছিলাম ভুলু। সেখান থেকে ফেরার সময় ভুলুকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ফেরার পর কিছুদিন নিজের বাড়িতেই কাটালাম। মোটামুটি মাস খানেক বাদে একটা বিশেষ দরকারে সপ্তাহখানেকের জন্য আমায় বলাগড় যেতে হয়েছিল। সে সময় গঙ্গার উপরে একটা ব্রিজ তৈরির পরিকল্পনা চলছে, সেই বিষয়েই সার্ভে করতে গেছিলাম। পরে অবশ্য প্রজেক্ট মাঝপথেই থেমে যায়। যাক সে কথা। ওখানে আমাকে যে বাড়িতে থাকতে দেওয়া হয়, আর সেখান থেকে মিনিট 5 হেঁটে গেলে একটা বেশ পুরনো বাড়ি চোখে পড়ে। আমি যাতায়াতের পথে প্রতিদিনই বাড়িটাকে লক্ষ্য করতাম। বাড়িটার মধ্যে কিছু একটা বিশেষত্ব আছে, আপাত দৃষ্টিতে যা ধরা পড়ে না, কিন্তু প্রথম দিন চোখে পড়ার পর থেকেই অদ্ভুত একটা আকর্ষণ আমি অনুভব করতাম। 10 কাঠা জমির উপরে একটা ছোট একতলা বাড়ি। বাড়ির সামনে একটা মোরাম বিছানো পথ ফটক পর্যন্ত এসেছে। সীমানা ঘেঁষে বেশ বড় বড় গাছ। সীমানায় যে পাঁচিল রয়েছে তাও খুব একটা উঁচু নয়, সহজেই ডিঙিয়ে ভিতরে চলে যাওয়া যায়। কিন্তু ওই বাড়িতে যে কেউ প্রবেশ করে না সেটা বেশ স্পষ্ট। পুরো বাড়িটা ঝোপঝাড় জঙ্গলে ছেয়ে রয়েছে। সেই ঝোপঝাড়ে কোথাও এমন কোনো চিহ্ন নেই যা দেখে বোঝা সম্ভব যে সেখানে মানুষ প্রবেশ করে। বাড়িটা জমির একেবারে পিছন দিকে, সামনে অনেকখানি খোলা জায়গা। ওই অঞ্চলে তখন পাকা বাড়ি ঘর সেভাবে দেখা যেত না, অথচ এমন প্রত্যন্ত এলাকায় এমন একটা বাড়ি কে করেছে কে জানে। আমার মাথায় অদ্ভুত একটা খেয়াল চাপল। মনে হলো যদি কোনোভাবে ওই বাড়িতে কিছুদিন থাকা যায়। প্রথমে ভাড়া নেওয়ার চেষ্টা করব, একান্ত যদি রাজি না হয় তাহলে কেনার প্রস্তাব দেব। বাড়িটার আশেপাশে 400-500 মিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই। বেশ নিরিবিলি, ছিমছাম, সুন্দর পরিবেশ। জঙ্গল পরিষ্কার করে বাড়িটাকে একটু ঠিকঠাক করে নিলে অবসর সময় কাটানোর একেবারে আদর্শ জায়গা। খোঁজ খবর নিয়ে যা জানলাম তাতে কিছুটা হতাশ হলাম বলতে পারিস। বর্তমান মালিক এখানে থাকে না, তবে 9 মাস 6 মাস অন্তর এসে একবার করে দেখে যায়। অনেক বাড়ি নাকি এই বাড়ি হাত বদল হয়েছে, কিন্তু কেউই খুব বেশি দিন এখানে থাকতে পারেনি। কেউ 1 রাত, কেউ 2 দিন, তার বেশি নয়। কালে কালে ভুতুড়ে বাড়ি নামে এমন বদনাম ছড়িয়েছে যে কেউই আর এ বাড়ি কিনতে চায় না। এ আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য জানি না, আমার কপালেই এই সব বাড়ি জোটে। অবশ্য এইসব কথায় আমি ভয় পাই না। ফেরার সময় গ্রামের লোকজনকেই বলে এলাম, মালিক এলে তাকে জানাতে যে আমি ওই বাড়িটা নিতে আগ্রহী। আমার ঠিকানা ইত্যাদি বেশ কিছু লোককে জানিয়ে এলাম। তারপর বাড়িতে ফিরে এসে এসব কথা এক প্রকার ভুলেই গেছিলাম। এর দিন 20 পর দেখি আমার বাড়িতে একটা চিঠি এসে উপস্থিত। খামটা খুলে চিঠিটা পড়ার পর মন খুশি খুশি হয়ে উঠল।
চিঠিটা লিখেছেন ওই বাড়ির মালিক। তিনি বাড়িটা ভাড়া দেবেন না, তবে বিক্রি করতে ইচ্ছুক। আমি এক প্রকার মনস্থির করেই ছিলাম। তারপর দিনই সকালবেলায় বেরিয়ে পৌঁছে গেলাম ভদ্রলোকের বর্তমান ঠিকানায়। সেদিনই কথা বলে ফেললাম বাড়িটা কেনার বিষয়ে। কথায় তেমন কিছু প্রকাশ না করলেও বেশ বুঝতে পারছিলাম ভদ্রলোক বাড়িটা বেচতে পারলে বাঁচেন। মাস খানেকের মধ্যে সম্পত্তি হাত বদল হয়ে গেল। আগেই বলেছি বাড়িটার কি পরিস্থিতি হয়ে আছে, তাই এমনটা মোটেও নয় যে কিনেছি বলে সঙ্গে সঙ্গে সে বাড়িতে গিয়ে ওঠা যাবে। লোকজন লাগিয়ে সে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন রং করে বসবাসযোগ্য করে তুলতে আরও মাস খানেক কেটে গেল। বলাগড় থেকে কাজ করার মতো লোক পাইনি। সবার মনেই ওই বাড়ি সম্পর্কে তীব্র আতঙ্ক। অন্য জায়গা থেকে মিস্ত্রি জোগাড় করতে হয়েছিল। মোটমাট সে ঝামেলা একরকম মিটল। ইতিমধ্যে আমি একজন লোক জোগাড় করেছি। লোকটি যথেষ্ট বিশ্বস্ত। পেশায় কিংবা নেশায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই। ফলে ওই সব জায়গায় গিয়ে কাজের লোক জোগাড় করতে বেশ বেগ পেতে হয়। সব সময়ের জন্য যদি একজনকে রাখা যায় তবে সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত। লোকটির নাম রামপদ। সবাই নামটাকে ছোট করে রামু বলেই ডাকে। আমিও সেই নামেই ডাকতাম। যাক, সব ব্যবস্থা পাকা হয়ে গেলে জিনিসপত্র গুছিয়ে নিয়ে রামুকে সঙ্গে করে পৌঁছে গেলাম নিজের নতুন বাড়িতে। রামু এমনিতে যথেষ্ট সাহসী, তবে ভূত প্রেত আছে এই কথা শুনে প্রথমে একটু ইতস্তত করছিল। তারপর আমি সাহস জোগাতে আর না করেনি। ওখানে হাট বাজার বেশ কিছুটা দূরে, তাই প্রথম দিন বাড়িতে পৌঁছে জিনিসপত্র কোনো রকম রেখে রামুকে সঙ্গে নিয়ে একেবারে সপ্তাহখানেকের বাজার করে এনেছি। চাল, ডাল, তরি তরকারি, একদিনের মতো মাছ, ডজন খানেক ডিম, 2টো গোটা দেশি মুরগি, আরও অনেক কিছু। বাড়ির পিছনে একটা চাপ কল রয়েছে, সেটাকেও সারানো হয়েছে ইতিমধ্যে। মোটামুটি সব দিক থেকেই নিশ্চিন্ত বলা চলে। ঝোপঝাড় পরিষ্কার হওয়ার পর এখন একদম নতুন লাগছে বাড়িখানাকে। প্রথম দিন দেখে যেমনটা কল্পনা করেছিলাম পুরনো দেওয়ালে রং করার পর ঠিক সেরকমই দেখতে হয়েছে। সুন্দর নিরিবিলি ছিমছাম পরিবেশ। বাড়ির ভিতরের বর্ণনা এখানে বলে রাখি। সামনে একটা বড় বারান্দা। দরজা দিয়ে ঢুকেই একটা টানা লম্বা ডাইনিং রুম, তার লাগোয়া 2টো শোয়ার ঘর আর রান্নাঘর, স্নানঘর ইত্যাদি। আর পিছন দিকে আরেকটা দরজা। ছোটর মধ্যে বেশ গোছানো, তবে কোনো সিঁড়ি নেই ছাদে ওঠার মতো। সৌভাগ্যবশত ইলেকট্রিকের ব্যবস্থা আছে, যদিও এখনো সেই সংযোগ পুরনো মালিকের নামেই। ওটাও কিছুদিনের মধ্যেই নিজের নামে করে নেব। কেরোসিনের স্টোভ আমরা সঙ্গে করেই নিয়ে এসেছি, ফলে রান্না বান্নার অসুবিধা নেই। ওটা ভাবছি এখানেই রেখে যাব। প্রতিবার এত জিনিসপত্র নিয়ে আসা সম্ভব নয়। 8-10 দিন করে নির্বিঘ্নে কাটানোর মতো সরঞ্জাম এখানে রাখা থাকবে। যখনই মন চাইবে এখানে এসে কয়েকদিন করে কাটিয়ে যাব। একটা পুরনো খাট ছিল, সেটাই ঠিকঠাক করে একটা ঘরে পাতা হয়েছে। ওই ঘরে আপাতত আমি ঘুমাবো। অন্য ঘরটির মেঝেতে রামু নিজের জন্য বিছানা পেতেছে। পরে একটা ক্যাম্প খাট কিংবা চৌকির ব্যবস্থা করতে হবে ওর জন্য। আমি বলেছিলাম ওকে আমার ঘরেই শোয়ার জন্য, কিন্তু রাজি হয়নি। নতুন জায়গা,
তাই গোছগাছ করে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। আশেপাশে একটু বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু আজ আর হবে না, আগামীকাল বেরোনো যাবে। সন্ধ্যার পর রামুকে বললাম পেঁয়াজি ভাজতে। চা মুড়ি আর গরম পেঁয়াজি খেতে খেতে আমার ঘরের বিছানায় বসে রামুর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। ও মেঝেতে একটা মাদুর পেতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে কথা বলছিল। আমি তারপর একটা বই বের করে পড়তে শুরু করলাম। 2-3টে পৃষ্ঠা পড়ার পর ওর দিকে তাকিয়ে দেখি ও বসে বসেই ঘুমিয়ে পড়েছে। আমি আর ওর ঘুম ভাঙালাম না। সারাদিন ধকল তো কম যায়নি, বেচারা ক্লান্ত হয়ে পড়েছে। রান্না বান্নার চিন্তা নেই, মাছের ঝোল আর ডাল আছে, রাতে কয়েকটা রুটি করে নিলেই চলবে, সে আধ ঘন্টার ব্যাপার। আমি বইটা এক মনে পড়তে লাগলাম। কুলকুণ্ডলিনী তত্ত্বের বিষয়ে খুব সহজ ভাষায় বইটাতে লেখা হয়েছে। যত পড়ছি ততই আগ্রহ বাড়ছে। ছাপা অক্ষর আর ভাবনার সমুদ্রে যেন ডুবে যাচ্ছি ক্রমাগত। চারপাশে কোনো লক্ষ্য ছিল না। তখন কটা বাজে? ওই 9টার কাছাকাছি। হঠাৎ একটা অপ্রত্যাশিত শব্দ শুনে মনোসংযোগে ব্যাঘাত ঘটল। আমার ঘরের দরজাটা ভেজানো। বাইরের ডাইনিং রুম থেকে একটা ভারী জুতোর শব্দ ভেসে আসছে। ব্যাপার কি? সদর দরজা তো বন্ধ, কেউ ঢুকবে কি করে ডাইনিং রুমে? তাহলে কি চোর ছ্যাচোর নির্ঘাত চুরি করতে ঢুকেছে? কিন্তু এমন ভারী জুতো পরে কি কেউ চুরি করতে আসে? যেই হোক, সে ঢুকলো কোন পথে? রামুর দিকে তাকিয়ে দেখলাম ওর ঘুম ভেঙে গেছে। ও দেখলাম হাত জোড় করে বারবার কপালে ঠেকাচ্ছে আর বিড়বিড় করছে, কিন্তু শুধুমাত্র ঠোঁট জোড়া নড়ছে, তা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ব্যাপারটা কি সেটা দেখা দরকার। আমি বইটা উল্টে রেখে বিছানা ছেড়ে উঠলাম। দরজার দিকে যাচ্ছি দেখে রামু চোখ বড় বড় করে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি ইশারায় ওকে শান্ত হতে বললাম। তারপর একদম নিঃশব্দে দরজার কাছে পৌঁছে এক টানে পাল্লাটা খুলে ফেললাম। ডাইনিংয়ের দেওয়ালে উজ্জ্বল ফিলামেন্টের বাল্ব জ্বলছে। সেই আলোয় চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। পাশের ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি দেখতে দেখতে ডাইনিং রুমের মাঝে এসে দাঁড়িয়েছি। রামুও সাহস করে দরজা দিয়ে উঁকি মেরে দেখছে, কেউ নেই। বাবু, বাবু, এ নিশ্চয়ই পিশাচের কারবার। আপনি এ বাড়ি ছেড়ে চলুন, এইখানে থাকার দরকার নাই। আমি নিঃশব্দে হাত তুলে ওকে শান্ত হতে বললাম। তারপর ভালো করে সব দিকে দেখলাম, কোথাও কোনো গোপন দরজা কিংবা ঢোকার মতো জায়গা আছে কিনা। বলা তো যায় না, কিন্তু কোনায় কোনায় খুঁজেও সেরকম কোনো কিছু মিলল না। সে রাতে ভয়ে একা একা রান্নাঘরে যেতে চাইল না রামু। ফলে ও যতক্ষণ রুটি তৈরি করল ততক্ষণ আমি রান্নাঘরের সামনেই দাঁড়িয়ে রইলাম। তারপর মনে সংশয় আর অনেক প্রশ্ন নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়ার পর ওকে বললাম, রামু, তুই আমার ঘরেই বিছানা করে শুয়ে পড়, অন্য ঘরে শোয়ার দরকার নেই। বেচারা সত্যিই খুব ভয় পেয়েছে। আর তাছাড়া আমার মতো ঝাড়া হাত পা হলে একরকম, ওর বউ ছেলে মেয়ে আছে, প্রাণের ভয় আমার চেয়ে ওর বেশি। তার উপরে আমার এই সব বিষয়ে অভিজ্ঞতা তো কম নয়, সেদিক থেকে ও একেবারেই আনকোড়া। ফলে আগে রাজি না হলেও
এবার এক কথাতেই এ ঘরে থাকতে রাজি হয়ে গেল। রাত 11টা নাগাদ ও আমার বিছানা এবং নিজের বিছানা তৈরি করার পর সব দরজা জানালা আবার একবার ঠিকঠাক বন্ধ আছে কিনা দেখে নিয়ে ঘরের নাইট ল্যাম্পটা জ্বেলে শুয়ে পড়লাম। সত্যি কথা বলতে শুয়ে পড়লেও ঘুম এলো না চট করে। যে ঘটনা একটু আগে ঘটে গেল তাতে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। শুয়ে এপাশ ওপাশ করতে করতে অনেকক্ষণ কাটার পর শেষমেশ এক সময় ঘুমিয়ে পড়লাম। সে রাতে আর কিছু ঘটল না। সকালের ঝকঝকে আলোয় গত রাতের আতঙ্কের লেশমাত্র রইল না। রামু আমার অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে। আমি চোখ মুখ ধুয়ে ঘরে আসতে গরম লুচি, ছোলার ডাল আর চা এনে আমায় দিল। জল খাবার খাওয়া শেষ হলে আমায় জিজ্ঞাসা করল, বাবু, আজ মুরগি রান্না করি? হ্যাঁ করো, ছাল সমেত কাটবে, আর বেশি ঝামেলা করতে হবে না। ওই ভাত, মাংস আর একটা সবজি করে নিলেই চলবে। ঠিক আছে বাবু। ও রান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। আমি হাঁটতে হাঁটতে একটু বেরিয়ে এলাম। গাছপালায় ঘেরা শান্ত গ্রাম্য পরিবেশ। হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে এলাম তখন বেলা মোটামুটি 11টা বাজে। রামু, ভাবছি বাড়ির সামনে যে জায়গাটা আছে ওখানে কিছু সবজি চাষ করব। কিন্তু এখানে এসব করলি কি আর থাকবে? কদিন আর থাকবে না এখানে? না থাকলে লোকজন সব নিয়ে চলে যাবে। সে কথা অবশ্য ঠিক। তোমার রান্না কতদূর? এই তো হয়ে এসেছে। আচ্ছা, শোনো, ওই আগামী রোববার ফিরবো এখান থেকে। একটা কাজে আমাকে কোচবিহার যেতে হবে। সেইভাবে বাড়িতে ফিরে সব গুছিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা বাবু। তারপর দুপুরে চাপ কলের জলে স্নান করে গরম ভাতের সঙ্গে দেশি মুরগির ঝোল দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়ার পর বারান্দায় দাঁড়িয়ে যখন সিগারেট টানছি তখন রামু বলল, বাবু, আপনি সকালে যখন বেরিয়েছিলেন তখন আমার কেমন যেন ভয় ভয় করছিল। কেন? মনে হচ্ছিল আমার পিছনে পিছনে কেউ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ যেন খেয়াল রাখছে আমি কি করছি না করছি। ঠিক আছে, ভয় পেও না, আমি তো আছি। আমার সান্ত্বনা পেয়ে ও যে পুরোপুরি সন্তুষ্ট হতে পারল না তা বেশ বুঝতে পারলাম। সন্ধ্যার দিকে আজও গতকালের মতোই চা খেতে খেতে রামুর সঙ্গে গল্প করছিলাম। বাইরের সব আলো বন্ধ, শুধু আমার ঘরের আলোটা জ্বলছিল। দরজাটা ভেজানো। হঠাৎ দরজার সামান্য ফাঁক দিয়ে আলো দেখতে পেয়ে বুঝতে পারলাম ডাইনিং রুমের আলোটা জ্বলে উঠেছে। নিজে থেকে আলো জ্বলল কি করে? অদ্ভুত ব্যাপার তো। ইলেকট্রিশিয়ান ডেকে দেখাতে হবে। উঠে গিয়ে ঘরের দরজাটা খুলে ডাইনিংয়ে পৌঁছে তাকিয়ে দেখি সদর দরজা হাট হয়ে খুলে আছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে রামু সন্ধেবেলায় ওটা খিল দিয়ে বন্ধ করেছিল। রামু আমার পিছনেই দাঁড়িয়ে আছে, বলল সে কথা। আমি ওকে দাঁড়াতে বলে নিজে গেলাম দরজাটা বন্ধ করতে। বাইরে বারান্দায় বেরিয়ে অন্ধকারে চারদিকে তাকিয়ে দেখলাম। তারপর দরজা বন্ধ করে ঘরে ফিরে আসার জন্য পিছন ফিরতে ঠিক আমার কাঁধের পাশে একটা ভারী শীতল নিঃশ্বাস এসে লাগল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি দরজা বন্ধ করে ঘরে ফিরে এলাম। রামুকে এ কথা আর বললাম না, এমনিতেই বেচারা ভয় পেয়ে আছে। আজও রাতে রুটি করার সময় আমি ওর সঙ্গে দাঁড়িয়ে রইলাম। তারপর 11টা নাগাদ খাওয়া দাওয়া সেরে দুজনে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝ রাতে
একটা খিলখিলে হাসির শব্দে ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘরে নীল একটা নাইট ল্যাম্প জ্বলছে। মশারির গায়ে সে আলো পড়ে প্রতিফলিত হচ্ছে। মনে হলো অলৌকিক কোনো ভাসমান বিছানায় আমি শুয়ে আছি। চিত হয়ে ঘুমাচ্ছিলাম। আমার ডান দিকে মেঝেতে পাতা বিছানায় রামু ঘুমোচ্ছে। আমি সেদিকে তাকাতে দেখি মশারির ঠিক বাইরে একজন 6 ফুটের বেশি লম্বা লোক টান টান হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম রামু, কিন্তু ও তো এতটা লম্বা নয়। তবে মাঝরাতে কে এসে দাঁড়িয়েছে আমার বিছানার পাশে? একটা শীতল শিহরণ বয়ে গেল আমার শির দাঁড়াবে। আবার টের পেলাম মেলি কণ্ঠে প্রাণোচ্ছল হাসির শব্দ। আমি ঝটপট বালিশের পাশে রাখা টর্চটা হাতে নিয়ে জ্বাললাম। না, কেউ নেই ঘরের মধ্যে। রামু পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। থাক, ওকে আর ডেকে লাভ নেই। দেখি কি হয়। একটা ব্যাপার দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে আমার কাছে। এ বাড়ি সম্পর্কে গ্রামের লোকজনের ধারণা একেবারে মিথ্যে নয়। কিছু একটা গোপন রহস্য লুকিয়ে আছে এ বাড়িতে। এ বাড়িতে অতৃপ্ত কোনো প্রেতাত্মা বন্দী হয়ে আছে। টর্চটা নিভিয়ে বালিশের পাশে রেখে আবার শুয়ে পড়লাম। এ বাড়িতে লুকিয়ে থাকা গোপন রহস্য জানার এক অদম্য আগ্রহ মনে মনে অনুভব করছি, কিন্তু কিভাবে জানা সম্ভব তা? সকালে গ্রামের পুরনো লোকদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিতে হবে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে দেখলাম আমার বুকের উপরে চড়ে বসেছে সেই মশারির বাইরে দেখা লম্বা ছায়া মূর্তি। চুলগুলো তার এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মুখের উপরে। আবছা নীলচে আলোয় সেই চুলের ফাঁকে তার চোখ দুটো জ্বলজ্বল করছে। হাতে তার একটা চকচকে ধারালো ছুরি। ছুরি সহ হাতটা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার গলার দিকে। বুঝতে পারছি ওই ছুরি কয়েক মুহূর্তের মধ্যে আমার গলার উপরে চেপে বসবে। তারপর আমার মাথাটা ধর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এক্ষুনি লোকটাকে ধাক্কা মেরে বুকের উপর থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। সে সামর্থ্য আমার শরীরে আছে, কিন্তু কি আশ্চর্য, আমি প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই নিজের হাত পা নাড়াতে পারছি না। যেন অবশ হয়ে বিছানার সঙ্গে লেপ্টে আছে। ছুরিটা ইতিমধ্যে আমার গলায় একটু একটু করে চেপে বসছে। অনুভব করতে পারছি সেই ক্ষত থেকে গড়িয়ে রক্ত বিছানায় পড়ছে। লবণাক্ত লাল তরলে আমার ঘাড়ের কাছে বিছানা ভিজে উঠছে, অথচ আমি নিরুপায়। বাবু, 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 কি হয়েছে? হঠাৎ আমার শরীরে একটা জোরে ধাক্কা এবং সেই সঙ্গে রামুর কণ্ঠস্বর কানে যেতে ঘুমটা ভেঙে গেল।
ঘোর কাটতে বুঝলাম আমায় বোবায় ধরেছিল, মানে স্লিপ প্যারালাইসিস হয়েছিল। বিছানা ছেড়ে উঠে চোখ মুখ ধুয়ে প্রাতকর্ম সেরে জল খাবার খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পর রামুকে বলে বেরোলাম গ্রামের দিকে। গ্রামের অনেক লোকের সঙ্গে কথা বললাম, তার মধ্যে দুই একজন খুবই বয়স্ক। ভেবেছিলাম পুরনো লোকের সঙ্গে কথা বললে কিছু জানা যাবে, কিন্তু সেভাবে কেউ কিছুই বলতে পারল না। কিছুটা আশাহত হয়ে বাড়ির পথে রওনা হলাম। এই পরিস্থিতির সুরাহা একমাত্র তখনই করা সম্ভব যখন পুরো বিষয়টা আমি জানতে পারব। এখন একমাত্র উপায়, যে অতৃপ্ত প্রেতাত্মা এই বাড়িতে বন্দী হয়ে আছে সে যদি নিজে আমাকে সব কিছু জানায়। আমি এত সহজে হার মানব না। জীবনে বহুবার বহু প্রেতাত্মার মুখোমুখি আমি হয়েছি, ফলে সাহসের বিন্দুমাত্র অভাব আমার নেই। হেঁটে বাড়ি ফেরার পথে মনে মনে একটা পরিকল্পনা করলাম। রামু এমনিতেই ভয় পেয়েছে, ওকে আর এসবের মধ্যে রাখবো না। আজ বিকেলের ট্রেনে ওকে বাড়িতে পাঠিয়ে দেব, বলে দেব বাড়ি ফিরে সব কিছু গোছগাছ করতে, আমি 1-2 দিন বাদে ফিরব। এখানে আমার একা থাকা খুবই প্রয়োজন, আর তাছাড়া তেমন কিছু যদি ঘটে সে সময় রামু না থাকলেই মঙ্গল। এ কথাটা ওকে বলতে ও কিছুটা ইতস্তত করেছিল, কিন্তু আমি কোনো কথা না শুনে ওকে ফিরে যেতে বললাম। নতুন বাড়িতে গোছগাছ তো মোটামুটি হয়েই গেছে। 2 দিন নিজে রান্না করে খেতে খুব একটা অসুবিধা হবে না। তবে আমি মুরগি মারতে পারি না। রামু না থাকলে বাকি যে মুরগিটা রয়েছে সেটাকে আর খাওয়া হবে না, তাই সেটা বাক্সে ভরে ওর সঙ্গেই পাঠিয়ে দিলাম। সন্ধ্যার পর বাড়িটাকে একটু ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম, কিন্তু তেমন কিছুই নজরে পড়ল না। এ বাড়ি অনেকবার হাত বদল হয়েছে, অনেক লোক অনেকবার থেকেছে। তাছাড়া আমি কেনার পর সব পরিষ্কার করে নতুন রং করা হয়েছে, ফলে কোনো সূত্র যে খুঁজে পাবো সে আশা একেবারে নেই বললেই চলে। কি করব বুঝতে পারছি না। রাতের খাবার রামু তৈরি করে গেছে, আজ আর রান্নার চিন্তা নেই। সেই বইটা নিয়ে কিছুক্ষণ বসলাম, কিন্তু কিছুতেই মনোসংযোগ করতে পারছি না। উঠে গিয়ে রান্নাঘর থেকে কফি বানিয়ে এনে আবার বইটার পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ ঠিক পিছনে বিছানার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঝট করে মাথা না ঘুরিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর খুব ধীরে ধীরে সেদিকে দৃষ্টি ফেরালাম। দেখি কেউ নেই সেখানে। আমি ভয় পেলেও মনে সাহস জুটিয়ে বললাম, কে 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 আপনি? সামনে আসুন, আমি আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এরপর আর কোনো সমস্যা হয়নি রাত পর্যন্ত। খাওয়া দাওয়া সেরে বিছানা গুছিয়ে শুয়ে পড়লাম যখন, তখন রাত 10টা বাজে। একা একা ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই ঘুমে চোখ জড়িয়ে এলো। রাত তখন কটা বাজে জানি না। হঠাৎ একটা নুপুরের শব্দে আমার পঞ্চেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। আমি বিছানায় উঠে বসলাম। স্পষ্ট দেখলাম বিছানায় আমি একা নই। আমি ঘুমের ঘোরে বিছানার ধারে চলে গেছিলাম, আর ঠিক মাঝামাঝি শুয়ে আছে অন্য
অন্য একটা লোক। লোকটা পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘরের নাইট ল্যাম্পের নীল আলোয় স্পষ্ট দেখলাম মশারির বাইরে সেই লম্বা লোকটা আবার এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা ধারালো ছুরি। ছুরিটা সে হাতের মুঠোয় ঘোরাচ্ছে, আর মাঝে মাঝেই নীল আলো প্রতিফলিত হয়ে সেটা ঝকঝক করে উঠছে। আমি ততক্ষণে এক কোণে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটু মুড়ে বিস্ফারিত চোখে তাকিয়ে দেখছি সব কিছু। এবার দেখলাম বাইরের লোকটা মশারি তুলে কোমর পর্যন্ত শরীরটা ঢুকিয়ে দিল ভিতরে। তারপর বাঁ হাত দিয়ে লোকটার মুখ চেপে ধরে এক লহমায় কেটে ফেলল টুটিখানা। সামান্য নিষ্ফল দাপাদাপি করে শরীরটা নিথর হয়ে গেল। এরপর লোকটা মৃত শরীরটাকে টেনে হিঁচড়ে বিছানা থেকে নামিয়ে নিয়ে চলল বাইরের ঘরে। চাপ চাপ রক্ত মেঝেতে ছড়িয়ে পড়ল। আমি বিছানা থেকে নেমে পিছনে পিছনে গেলাম। আমি জানি যা কিছু আমি এখন দেখছি তা বাস্তব নয়, হয়তো কোনো সুদূর অতীতের প্রতিচ্ছবি। ডাইনিং রুমে পৌঁছে বাড়ির পিছনে কলতলায় যাওয়ার একটা দরজা আছে, সেদিকে চলল লোকটা। আমিও চললাম পিছনে পিছনে। বাড়ির পিছনে যেখানে চাপকল, তার পাশে সদ্য মাটি খুঁড়ে একটা গর্ত তৈরি করা হয়েছে। জমা করে রাখা মাটির পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা। মৃতদেহটাকে ওরা দুজনে মিলে সেই গর্তে শুইয়ে দিল। তারপর মাটি ফেলে বুঝিয়ে দিল গর্তটা। আমি স্থির অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। হঠাৎ করে সব মিলিয়ে গেল। আমি সম্বিত ফিরে পেয়ে দেখলাম কলতলায় দাঁড়িয়ে আছি। চারদিকে মধ্যরাতের ঘুটঘুটে অন্ধকার। দরজাটা বন্ধ করে নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম বিছানায়। এখন সব কিছু আবার আগের মতো। একটু আগে যে দৃশ্য আমার চোখের সামনে ঘটে গেল তার কোনো চিহ্ন কোথাও নেই। এটুকু অনুমান করলাম এ বাড়িতে অতীতে কোনো একটা নৃশংস ঘটনা ঘটেছিল, কিন্তু সব প্রশ্নের উত্তর এখনো আমার কাছে অধরা। এসব কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বিছানা গুছিয়ে কলতলায় গিয়ে দেখলাম গতকালের ঘটনার কোনো চিহ্ন সেখানে নেই। সারাটা দিন অনেক রকম চিন্তা ভাবনা করে কাটল। কি করে ওই অতৃপ্ত প্রেতাত্মাদের মুক্তি দেওয়া যায় তা আমি জানি না। দুপুরে যখন রান্না করছিলাম তখন মাঝে মাঝেই মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। সে যেন আমাকে অনেক কথা বলতে চায়। আমিও আশেপাশে তাকিয়ে অনেকবার বললাম, আপনি আমায় সব কথা বলতে পারেন। আমি যদি আপনাকে কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। শেষে কি মনে হতে একটা নতুন সাদা খাতা আর কলম রেখে দিলাম পাশের ঘরে, অর্থাৎ যে ঘরে রামুর শোয়ার কথা ছিল। বললাম, আমি জানি আপনি আমার আশেপাশেই আছেন। যদি সরাসরি আমায় বলতে না পারেন তবে এতে লিখে আমায় জানাতে পারেন সব কথা। এ কথা বলে সে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম। তখনই ঠিক করেছিলাম রাতে খাওয়া দাওয়ার পর ওই ঘরে গিয়ে দেখব কিছু লেখা আছে কিনা।
সেই মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে পাশের ঘরে ঢুকে আলো জ্বালিয়ে খাতাটা হাতে তুলে নিলাম। তারপর ফিরে এলাম নিজের ঘরে। বিছানায় উবু হয়ে শুয়ে খাতার পৃষ্ঠা উল্টালাম। প্রথম দুটো পৃষ্ঠা ফাঁকা। তাহলে কি আমার এই পরিকল্পনা ব্যর্থ হলো? কিন্তু আর কোনো উপায় তো আমার মাথায় আসছে না। তৃতীয় পৃষ্ঠা উল্টাতে আমার এই ভাবনা মন থেকে বিদায় হলো। দেখলাম ছবির মতো সুন্দর হাতের অক্ষরে লেখা, আপনার পরিচয় আমার কাছে অজ্ঞাত, তবে এটুকু বুঝেছি আপনি এ বাড়ির বর্তমান মালিক। বহু বছর আগে এ বাড়ি আমার স্বামী রুদ্রনাথ চৌধুরী তৈরি করেছিলেন। আপনি দেখেছেন কিভাবে আমার স্বামী তার একমাত্র ভাইকে খুন করেছে। কিন্তু বিশ্বাস করুন, এতে আমার স্বামীর বিন্দুমাত্র দোষ নেই। আমরা একান্ত নিরুপায় না হলে এমন কাজ কখনোই করতাম না। ও বেঁচে থাকলে আমাদের মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যেত। কিন্তু একমাত্র ভাইকে এভাবে খুন করে গ্লানিতে ভুগতে শুরু করে আমার স্বামী। আমিও ওই নৃশংস কাজ করার পরে অবসাদে ভুগতে আরম্ভ করি। আমরা নিঃসন্তান, কোনো পিছুটান ছিল না। তারপর এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একদিন দুজনে মিলে ঠিক করি আত্মহত্যা করব। ভেবেছিলাম, জানেন, মৃত্যুর পরে সব যন্ত্রণা, সব লজ্জা, সব কিছু থেকে মুক্তি পাব। কিন্তু অদৃষ্টের ভোগ কিছুতেই এড়িয়ে যাওয়া যায় না। অপঘাতে মৃত্যু হয়েছে আমাদের। তাই এখানেই বন্দী হয়ে আছি কয়েক দশক ধরে। এ বাড়ি যতদিন আছে ততদিন আমাদের মুক্তি নেই। যদি আপনি আমাদের মুক্তি দিতে চান তবে এই বাড়ি ভেঙে ফেলার ব্যবস্থা করুন। ব্যাস, আর কিছু লেখা নেই খাতায়। সম্পূর্ণ ঘটনা আমার কাছে পরিষ্কার হলো না ঠিকই, তবে মোটামুটি আন্দাজ করা গেছে। এতক্ষণ লক্ষ্য করিনি আমি যে কলমটা রেখে এসেছিলাম সেটার কালি নীল রঙের, কিন্তু খাতায় লেখা অক্ষরগুলো লাল। এক প্রকার আশ্চর্য করে আমার পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খাতার পাতাগুলো সম্পূর্ণ সাদা হয়ে গেল। দুর্ভাবনা বলতে গেলে দূর হয়েছে। খাতাটা বিছানার পাশে রেখে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। আগামীকাল সকালেই আমি ফিরে যাব। লোকজন ঠিক করতে হবে বাড়িটা ভাঙার জন্য। বিষ্টুদা এই পর্যন্ত বলেছে, এমন সময় পল্লব বলে উঠল, হ্যাঁ জানি জানি, এরপরে তুমি ওই বাড়িটা ভেঙে নতুন বাড়ি তৈরি করলে আর সব ঠিক হয়ে গেল। বিষ্টুদার কথার মাঝে সাধারণত আমরা কথা বলি না। হঠাৎ করে পল্লবের আজ কি হলো কে জানে। বিষ্টুদা একবার কটমট করে ওর দিকে তাকিয়ে বলল, যারা বেশি জানি জানি বলে তারা আসলে কিছুই জানে না। আগে সম্পূর্ণ ঘটনা শোন, তারপর কথা বলিস। মেজাজটা এমন বিগড়ে দিস না। যাই হোক, সে বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করতে মোটামুটি আরো মাস 6 কেটে গেল। আমি সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলাম যে নতুন বাড়ি তৈরি হলে এইসব উপদ্রব আর থাকবে না। বাড়ি তৈরি হলে সপ্তাহখানেক থাকার পরিকল্পনা নিয়ে রামু আর ভুলুকে সঙ্গে করে গেলাম সেখানে। আগের বার এখানে যখন এসেছিলাম তখন ভুলুকে এক পরিচিতর বাড়িতে রেখে এসেছিলাম। এবার কি মনে হতে ওকেও সঙ্গে করে নিয়ে এসেছি। কিন্তু বাড়ির ফটকের সামনে এসে অদ্ভুতভাবে ভুলু চেঁচাতে আরম্ভ করল। বুঝলাম না ব্যাপারটা কি। এত দূরের পথে ওকে নিয়ে এসেছি, তাই গলায় শিকল দেওয়া ছিল। কিছুতেই বাড়ির ভিতরে ঢুকতে চায় না। এক প্রকার টেনে হিঁচড়ে ওকে বাড়িতে ঢোকালাম।
নতুন বাড়ির নকশা ঠিক আগের বাড়ির আদলে। সদর দরজা দিয়ে ঢুকে ডাইনিংয়ের এক কোণে ওকে বেঁধে রাখলাম। বাড়িতে ঢোকার পর থেকে ভুলু কেমন যেন চুপ মেরে গেছে। রামুর জন্য নতুন একটা চৌকি আনিয়েছি, ও এবার থেকে পাশের ঘরে ঘুমাবে। নতুন বাড়ি তৈরি হওয়ার পর দেখলাম এলাকার লোকের মন থেকেও ভয় অনেকটাই কেটেছে। আগে বাড়ির আশেপাশে লোকজনের আনাগোনা চোখে পড়ত না, এখন মাঝে মাঝেই দু একজন পথচারী নজরে পড়ে। রাতে খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্ত মনে বিছানায় শুয়ে পড়লাম। রাত তখন কটা হবে জানি না, হঠাৎ পাশের ঘর থেকে রামুর চিৎকার শুনে ঘুমটা ভাঙল। টের পেলাম ভুলুও প্রাণপণে চিৎকার করছে। আমি টর্চটা হাতে নিয়ে বিছানা থেকে নেমে ছুটতে ছুটতে ওর ঘরে গেলাম। দেখি মশারির খুঁট ছিঁড়ে পড়ে আছে। ও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমায় ঘরে ঢুকতে দেখে হাউমাউ করে যা বলল তার মানে দাঁড়ায় ও ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎ গলার কাছে ভেজা ভেজা অনুভব হতে হাত দিয়ে বোঝে চটচটে কিছু লেগে আছে। মশারি থেকে বেরিয়ে আলো জ্বালাতে দেখে ওর ঘরের মাঝে একজন লোক দাঁড়িয়ে আছে, বেশ লম্বা, চোখ দুটো ঘোলাটে, আর তার গলার টুঁটির কাছে গভীর একটা ক্ষত, যেন ছুরি দিয়ে চিড়ে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ও ওইভাবে চিৎকার করে উঠেছিল। ওর কথা শুনে অন্য একটা কথা মনে পড়তেই আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কি ভুল আমি করেছি! বাড়ি ভেঙে সেই দম্পতির আত্মাকে আমি মুক্ত করেছি ঠিকই, কিন্তু এখনো অতৃপ্ত বাসনা নিয়ে এ বাড়িতে ঘুরে বেড়াচ্ছে অন্য আর একজনের আত্মা, যার দেহাবশেষ আজও পাওয়া যাবে চাপ কলের কাছে মাটি খুঁড়লে। সে রাতে রামুকে নিজের ঘরে ডেকে এনে কোনো রকমে জেগে কাটিয়ে দিলাম। পরদিন ভোর ভোর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এরপর প্রায় 6 মাস ওদিকে যাইনি। একদিন হঠাৎ একটা লোক আমাকে চিঠি পাঠিয়ে বাড়িটা কেনার প্রস্তাব জানায়। আমি আর কোনো দ্বিধা না করে সে প্রস্তাব গ্রহণ করি। তারপর থেকে আজ পর্যন্ত ওই চত্বরে যাইনি। বিষ্টুদা গল্প শেষ করল। এবারে বাড়ি ফিরতে হবে, রাত তো কম হলো না। এমন সময় পল্লব বলল, আচ্ছা বিষ্টুদা, বলছি খাবারের মধ্যে ভূত ঢুকতে পারে? আমার খাবারে তো আজ পর্যন্ত ঢোকেনি, আর যদি ঢোকে আমি ঠিক খেয়ে হজম করে ফেলব। আর কোনো কারণে যদি সেই খাবারটা সিঙাড়া হয় তবে তো কথাই নেই। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 13 গল্প বলাগড়ের ভুতুড়ে বাড়ি। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, অর্ণব এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।